বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের তিলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق. اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দ্বীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে। কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 30 জানুয়ারি, 16 মাঘ এবং ফার্সি
11 বাহমান। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টজে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সম্পর্কে একটি বিশ্লেষণ শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক জোরদারে সম্মতির বিষয়ে বিশ্লেষক প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি। থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে ইরান ভ্রমণ। নিয়মিত আয়োজন কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ব্রিটিশ প্রজাতির করোনা ভাইরাসের বিরুদ্ধেও ইরানি ভ্যাকসিন কার্যকর, জানিয়েছেন উৎপাদনকারী দলের প্রধান। সৌদি আরব ও আমিরাতের কাছে এবার অস্ত্র বিক্রি নিষিদ্ধ করল ইতালি, স্বাগত জানিয়েছে হুথি আনসারুল্লাহ আন্দোলন। বাংলাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল প্রকাশ, সমালোচনা না করতে প্রধানমন্ত্রীর আহ্বান। এবং ভারতের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলন মোকাবিলা করতে 3 সীমান্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুহানি বলেছেন, ইরানি জাতি ঐক্য ও প্রতিরোধের মাধ্যমে বিশ্ব সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদকে পরাস্ত করেছে। তিনি আজ ইরানের ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে আরো বলেন, ইরানি জাতি দেশ থেকে শাহ আমেরিকা ও অন্য সব সাম্রাজ্যবাদীদের বিতাড়িত করেছে। তিনি বলেন, ইরানের ইসলামী বিপ্লব বিশ্ব ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। হাজার হাজার বছরের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গুঁড়িয়ে দিয়ে ধর্মভিত্তিক জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এই মহান বিপ্লবের মাধ্যমে। 1979 সালের 11 ফেব্রুয়ারি ইরানে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইসলামী বিপ্লব সফল হয়। এর 10 দিন আগে 1 ফেব্রুয়ারি নির্বাসন থেকে দেশে ফেরেন ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই। ইরানে প্রতিবছর এই সময়টাকে আলোকোজ্জ্বল 10 প্রভাত হিসেবে পালন করা হয়। আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে সারা ইরানে আলোকোজ্জ্বল 10 প্রভাতের অনুষ্ঠানমালা শুরু হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদনকারী দলের প্রধান ড হাসান জালিলি জানিয়েছেন, করোনা ভাইরাসের ব্রিটিশ প্রজাতির বিরুদ্ধেও তার দেশে উৎপাদিত কোভিরান বারাকাত ভ্যাকসিন কার্যকরী। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে আজ তিনি কথা বলেন। ড জালিলি বলেন, পরীক্ষায় দেখা গেছে ক্লিনিক্যাল ট্রায়ালে যাদেরকে কোভিরান ভ্যাকসিন দেওয়া হয়েছিল তাদের ব্লাড প্লাজমা ব্রিটিশ প্রজাতির করোনা ভাইরাসকে সম্পূর্ণভাবে মুক্ত করতে সক্ষম হয়েছে। ইরানের ওষুধ কোম্পানি বারাকাত প্রথমবারের মতো অভ্যন্তরীণভাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছে। ওই কোম্পানির নাম অনুসারে ইরানের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিনের নাম দেওয়া হয়েছে কোভিরান বারাকাত। প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করে গত মাসে ইরান মানবদেহে এই ভ্যাকসিনের পরীক্ষা শুরু করে। এর আগে পশু দেহে এই টিকা প্রয়োগ করা হয়েছে এবং প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে। এদিকে চলতি সপ্তাহে রাশিয়া তৈরি করোনার টিকার প্রথম চালান ইরানে এসে পৌঁছাবে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি আজ বলেছেন, করোনার টিকা কেনার পাশাপাশি যৌথভাবে উৎপাদনের বিষয়ে গতকাল রাশিয়ার সঙ্গে ইরানের চুক্তি সই হয়েছে। রাশিয়ার পুঁজি বিনিয়োগ বিষয়ক ফান্ড বা RDIF এর প্রধান জানিয়েছেন, আগামী বৃহস্পতিবারের মধ্যেই ইরানে টিকার প্রথম চালান পাঠানো হবে। রাষ্ট্রদূত আরও বলেছেন, টিকা তৈরির ক্ষেত্রে ইরান ভালো অবস্থানে রয়েছে। এ কারণে দুদেশের মধ্যে এই সমঝোতা হয়েছে যে পরবর্তীতে রুশ টিকা ইরানেই যৌথভাবে তৈরি করা হবে।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের আগ্রাসনের কারণে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করেছে ইতালি সরকার। ইতালি সরকারের এই উদ্যোগকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে ইউরোপীয় দেশগুলোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নজির বলে মন্তব্য করেছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইজি ডি মাইও গতকাল স্থায়ীভাবে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার কথা ঘোষণা করেন। লুইজি ডি মাইও বলেন, এটি এমন একটি পদক্ষেপ যাকে আমরা খুবই জরুরি বলে মনে করেছি এবং আমাদের দেশের পক্ষ থেকে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়েছে। তিনি আরো বলেন, মানবাধিকার রক্ষার ব্যাপারে ইটালি দৃঢ় প্রতিজ্ঞ। ইতালির উপ পররাষ্ট্রমন্ত্রী মানলিও ডি স্টেফানো দেশটির একটি পত্রিকাকে জানিয়েছেন, এই সিদ্ধান্ত গত সপ্তাহে নেওয়া হয়েছে এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রী জিজেপে কন্তের পক্ষ থেকে সবুজ সংকেত ছিল। ইতালির নেটওয়ার্ক ফর পিস অ্যান্ড ডিসআর্মামেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের এই সিদ্ধান্তের কারণে সৌদি আরবের কাছে 12,700 ক্ষেপণাস্ত্র বিক্রি করা হবে না। অগ্রাসী সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে ইতালি অস্ত্র বিক্রি করবে না বলে যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তাকে স্বাগত জানিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন। সংগঠনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম গতকাল শেষ বেলায় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে বলেছেন, যেসব দেশ ইয়েমেনের উপর আগ্রাসন চালাচ্ছে তাদের কাছে অস্ত্র বিক্রি না করার ব্যাপারে ইতালি যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তা একটি ইতিবাচক পদক্ষেপ এবং এটি শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন। এই পদক্ষেপ বেসামরিক জনগণকে রক্ষায় ভূমিকা রাখবে বলে হুথি আন্দোলন জানিয়েছে। এর আগে গতকাল শেষ বেলায় ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইজি ডি মাইও সৌদি আরব ও আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা দেন। ইসলামী ইরানের সর্বোচ্চ নেতার বাংলাদেশ প্রতিনিধি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড সৈয়দ জাওয়াদ মাজলুমির বয়স হয়েছিল 57 বছর। তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে তেহরানের একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গতরাতে ইন্তেকাল করেন। সৈয়দ জাওয়াদ মাজলুমি ইরানের সর্বোচ্চ নেতার কেন্দ্রীয় দপ্তরের আন্তর্জাতিক বিভাগে ডেপুটি প্রধানের দায়িত্ব পালন করেন। এর পাশাপাশি সর্বোচ্চ নেতার বাংলাদেশ প্রতিনিধি হিসেবে হযরত আয়াতুল্লাহ শাহরুখী খুররামাবাদের স্থলাভিষিক্ত ছিলেন। সৈয়দ মাজলুমির ইন্তেকালে রেডিও তেহরানের পরিচালক মুজতবা ইব্রাহিমী সহ সকল সহকর্মী গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের কারণে পরীক্ষা ছাড়াই 2020 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল প্রকাশিত হয়েছে। এ বিষয়ে বিরূপ মন্তব্য না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, কিছু লোক থাকে যা কিছু করতে যাবেন খুদ ধরবেই। বিশেষজ্ঞদের সিদ্ধান্তে এবছর করোনার কারণে পরীক্ষা ছাড়াই ফল প্রকাশ করা হয়েছে। শনিবার সকালে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এই ফল প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ডিজিটালি এই পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনায় ক্লাস শুরু করলে যদি কেউ সংক্রমিত হয় তাহলে তার দায়ভার কে নেবে? ঘোষিত ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, পরীক্ষার ফল নিয়ে বিরূপ মন্তব্য করলে শিক্ষার্থীদের মনের উপরে চাপ বাড়বে। আমাদের ছেলে মেয়েদের জীবনের দিকে লক্ষ্য রাখতে হবে যাতে তারা হতাশ হয়ে না যায়। করোনার কারণে এমনিতেই তারা স্কুল কলেজে যেতে পারছে না, এটা তাদের জীবনের জন্য একটি বড় প্রতিবন্ধকতা। শিক্ষার্থীদের জীবন থেকে যেন একটা বছর নষ্ট না হয় তাই এভাবে ফল ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। করোনা মহামারীর মধ্যেও পরীক্ষার্থীদের ফলাফল তৈরি করার জন্য শিক্ষা বোর্ড, শিক্ষক এবং এর সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত বছরের এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা হবার কথা ছিল। দেশের 11টি শিক্ষা বোর্ডে 13,65,789 জন শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এই পরীক্ষা আয়োজন করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। এদিকে পরীক্ষা ছাড়া ফল প্রকাশের বিষয়ে আইনগত জটিলতা কাটাতে শিক্ষা বিষয়ক 3টি আইনকে সংশোধন করতে হয়েছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পৃথিবীর যেসব দেশের মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের সবাই ভালো আছেন। যারা ভ্যাকসিন নেবেন না তারা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে, এমনকি মৃত্যুর ঝুঁকিতে থাকবেন। স্বাভাবিক জীবন ও কাজে ফিরতে হলে ভ্যাকসিন নিতে হবে। কাজেই সুস্থ ও সুরক্ষিত থাকতে হলে প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবে। মানিকগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় আজ দুপুরে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক রাষ্ট্র এখনো ভ্যাকসিন পায়নি। আগামী 2-3 মাসে ভ্যাকসিন পাবে কিনা তা নিয়েও সন্দেহ আছে। থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশ এখনো ভ্যাকসিন পায়নি। ভারতে নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের চলমান আন্দোলন মোকাবিলা করতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সিংঘু, টিকরি এবং গাজীপুর সীমান্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতে কেন্দ্রীয় সরকারের তৈরি করা 3টি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকরা যে বিক্ষোভ আন্দোলন করছেন তাকে মোকাবিলা করতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সিংঘু, টিকরি এবং গাজীপুর সীমান্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। এছাড়া গাজীপুরের সঙ্গে যুক্ত হওয়া 24 নম্বর জাতীয় মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অস্থায়ী ভিত্তিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার এক কর্মকর্তা জানান, ওই সকল এলাকায় 29 জানুয়ারি রাত 11টা থেকে 31 জানুয়ারি রাত 11টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকছে। কৃষক নেতা বলবীর সিং রাজওয়াল সরকারি ওই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, সরকার আন্দোলনকারী কৃষকদেরকে দেশের জনগণের থেকে পৃথক করতে চায়, যাতে তাদের কথা অন্যত্র পৌঁছাতে না পারে। গত 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিল কর্মসূচি থাকায় দিল্লির কিছু এলাকায় অস্থায়ীভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। কৃষক নেতা বলবীর সিং রাজওয়াল জনগণের প্রতি এক আবেদনে বলেছেন, যে কোনো পরিস্থিতিতে আমাদের এই আন্দোলনে বিজয়ী হয়ে ফিরে আসতে হবে। এটা আপনাদের আন্দোলন। কেউ আপনাদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করলেও আপনাদেরকে শান্ত থাকতে হবে। আমরা এখানে কোনো যুদ্ধ করার জন্য আসিনি। এটা আমাদের দেশ এবং কৃষি আইন প্রত্যাহার করিয়েই আমাদের ফিরে যেতে হবে। সেজন্য শান্তিপূর্ণভাবে এই আন্দোলন পরিচালনার জন্য আমাদের সকলের দায়িত্ব রয়েছে বলেও কৃষক নেতা বলবীর সিং রাজওয়াল মন্তব্য করেছেন। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগান তালেবান বলেছে, মার্কিন সেনাদের দেশ ছাড়তে হবে, তা না হলে তাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এছাড়া তালেবান দোহা চুক্তি মেনে চলছে না বলে আমেরিকা যে অভিযোগ তুলেছে তাও নাকচ করে দিয়েছে সশস্ত্র এই গেরিলা গোষ্ঠী। গতকাল এক টুইটার পোস্টে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এসব কথা বলেন। মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবির এক বক্তব্যের জবাবে জবিউল্লাহ মুজাহিদ টুইটারে এই পোস্ট দিয়েছেন। জন কিরবি বলেছেন, তালেবান দোহা চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছে না এবং তারা যতক্ষণ পর্যন্ত চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে না। গত বছরের ফেব্রুয়ারি মাসে কাতারের রাজধানী দোহায় তালেবান ও আমেরিকার মধ্যে একটি চুক্তি হয়, যাতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় আমেরিকা। অন্যদিকে তালেবান মার্কিন সেনাদের উপর হামলা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল। এ প্রসঙ্গে জবিউল্লাহ মুজাহিদ বলেন, চুক্তির প্রতি তালেবান সম্মান দেখাচ্ছে না বলে পেন্টাগন যে দাবি করেছে তা ডাহা মিথ্যা। তিনি দাবি করেন, তালেবান ওই চুক্তির প্রতিটি ধারা উপধারা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং চুক্তির প্রতি পূর্ণ সম্মান দেখাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিন জনগণকে প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা দিতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েলি সংসদ নেসেট বলেছে, গাজা উপত্যকায় যেহেতু অবরোধের আওতায় রয়েছে সে কারণে গাজার লোকজন করোনা ভাইরাসের টিকা পাবে না। ইহুদিবাদী ইসরায়েলের ঘোষণা সম্পর্কে ফিলিস্তিনি নেতারা বলছেন, 2014 সালে ইসরায়েলি আগ্রাসনের সময় যেসব ইহুদিবাদী সেনারা আটক হয়েছিল তাদেরকে মুক্ত করার জন্য ইসরায়েল টিকা না দেওয়ার ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, ফিলিস্তিনি জনগণকে টিকা না দেওয়ার ঘোষণার মধ্য দিয়ে তেল আবিব মৌলিক মানবাধিকারের লঙ্ঘন ঘটিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 19 ডিসেম্বর থেকে এ পর্যন্ত ইসরায়েলের 1/4 মানুষ
টিকা গ্রহণ করেছে, অথচ তারা গাজা উপত্যকায় টিকা যেতে দিচ্ছে না। এদিকে গাজা ভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে তারা হাত গুটিয়ে বসে থাকবে না। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন নয়া সরকারের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্য থেকে বোঝা যায় ইরানের ব্যাপারে মার্কিন পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হয়নি এবং তারা আগের মতোই ইরান বিরোধী ভিত্তিহীন দাবি ও অভিযোগ অব্যাহত রেখেছে। এ ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পরাজিত হওয়ার পর দেশটির নতুন সরকার পরমাণু সমঝোতায় ফিরে আসবে বলে রাজনৈতিক মহল আশা করেছিল। কিন্তু ইরান চায় পরমাণু সমঝোতায় ফিরে আসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের উপর থেকে অন্যায় নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে এবং এটা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের দায়িত্ব। মার্কিন নয়া সরকারের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্য থেকে বোঝা যায় ইরানের ব্যাপারে মার্কিন পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হয়নি এবং তারা আগের মতোই ইরান বিরোধী ভিত্তিহীন দাবি ও অভিযোগ অব্যাহত রেখেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন দায়িত্ব নেয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে পরমাণু সমঝোতা লঙ্ঘনের জন্য ইরানকে অভিযুক্ত করেছেন। তার এই বক্তব্যের পরপরই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কর্বি ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে আমাদের মিত্রদের জন্য ইরান এখনো হুমকি। মার্কিন কর্মকর্তাদের এসব বক্তব্যের ব্যাপারে ইরানের কর্মকর্তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, যুক্তরাষ্ট্রই পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে, করোনা পরিস্থিতিতেও ইরানে ওষুধ আমদানিতে বাধা দিচ্ছে এবং পরমাণু সমঝোতা বিষয়ে নিরাপত্তা পরিষদে গৃহীত 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে। এ অবস্থায় পরমাণু সমঝোতা রক্ষায় কোন দেশ আগে পদক্ষেপ নেবে সে প্রশ্ন তুলে জাওয়াদ জারিফ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বোচ্চ চাপ সৃষ্টির ব্যর্থতার কথা আশা করি ভুলে যাবেন না। ট্রাম্পের অন্যতম একটি উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি এবং দেশটির প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করে দেয়া, কিন্তু তিনি সফল হননি, বরং ইরান আগের চেয়ে আরো শক্তিশালী হয়েছে। এমনকি সন্ত্রাসবাদ বিষয়েও মার্কিন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। খ্যাতনামা মার্কিন চিন্তাবিদ নোয়াম চমস্কি রাশিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের প্রধান হোতা হিসেবে উল্লেখ করেছেন। পর্যবেক্ষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে পরমাণু সমঝোতা রক্ষার জন্য একমাত্র যুক্তরাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ঠিক এ বিষয়টির উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, তেহরান যৌক্তিক অবস্থানে রয়েছে এবং প্রেসিডেন্ট বাইডেনের সামনে এখনো পরমাণু সমঝোতা রক্ষার সুযোগ রয়েছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের 50 বছর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুদেশের মধ্যে নিবিড় বন্ধুত্বের সম্পর্ক আরও বিস্তৃত ও জোরদার করার ব্যাপারে প্রতিবেশী উভয় দেশ সম্মত হয়েছে। তবে এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড CR আবরার রেডিও তেহরানকে বলেছেন, দুদেশের সরকারের পর্যায়ে এমন নিবিড় সম্পর্ক থাকলেও জনগণের পর্যায়ে তা বিপরীত। বিস্তারিত শুনুন আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদনে। আগামী মার্চে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের 50 বছর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুই দেশের মধ্যে নিবিড় বন্ধুত্বের সম্পর্ক
আরো বিস্তৃত ও জোরদার করার ব্যাপারে প্রতিবেশী উভয় দেশ সম্মত হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ ভারত ফরেন অফিস কনসালটেশন বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ভারতের পক্ষে সে দেশের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। বাংলাদেশ ভারত বর্তমান সম্পর্কের কথা উল্লেখ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর সিআর আবরার রেডিও তেহরানকে বলেছেন, মূলত আমরা যদি দেখি যে আমাদের এই কাঁটাতারের বেড়া থেকে শুরু করে সীমান্ত হত্যা, একই সাথে সাথে তিস্তা নদী থেকে শুরু করে অন্যান্য যে পানির নদীর যে সমস্যা, ট্রানজিট ট্রান্সশিপমেন্টের সমস্যা, আমরা তাদেরকে উত্তর পূর্ব ভারতে তাদেরকে সুযোগ করে দিয়েছি তাদের পণ্য সামগ্রী পাঠানোর ক্ষেত্রে, অথবা কিন্তু নেপালের ক্ষেত্রে আমরা যখন পাঠাতে চাচ্ছি সেখানে নানা রকম বাধাগ্রস্ততা সেখানে সৃষ্টি করা হচ্ছে। একই সাথে সাথে রোহিঙ্গা ক্ষেত্রেও আমরা দেখেছি যখন বাংলাদেশের স্বাধীনতার পরে সবচেয়ে বড় আমাদের যে ফরেন পলিসি চ্যালেঞ্জ, সেক্ষেত্রেও ভারতকে দেখেছি নির্লিপ্ত শুধু ভূমিকা নয়, আমাদের যে প্রতিপক্ষ তাদের সাথে গিয়ে একেবারে সহযোগিতার হাত সেখানে তারা সেখানে এগিয়ে দিয়েছেন এই বর্মী গণহত্যাকারী রাষ্ট্রের সাথে। কাজেই সেদিক থেকে সাধারণ মানুষের কাছে কিন্তু আমি মনে করি না এটা নিবিড় সম্পর্ক। এ প্রসঙ্গে তিনি দিল্লিকে অনুরোধ করেন তারা যেন বাংলাদেশের প্রতি তাদের আধিপত্যমূলক বা বিদ্বেষপূর্ণ কৌশল বদলে আন্তরিকতা নিয়ে সমমর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখে। এটা উভয় প্রতিবেশীর জন্যই মঙ্গলজনক। আর এখানে একটা বলে রাখা প্রয়োজন, আমরা এই স্বাধীনতার 50 বছর পরেও 1970-71 সালে 71-এর যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় ভারতীয় ভূমিকা নিয়ে আমরা এক ধরনের ইসের মধ্যে রয়েছি যে মানে ধারণাটা দেয়া হয় যেন তারা আমাদেরকে যথেষ্ট উপকার করেছে, এছাড়া হতে পারতো না। এখানে যে এই ইকুয়েশনে যেটা আসে না, সে 71 সালে এই দেশের যুদ্ধ মূলত এই দেশের জনগণই করেছে এবং এর ফলে ভারতীয়ের যে সুদূর প্রসারী তাদের যে লক্ষ্য ছিল পাকিস্তানকে ভাগ করা, সেই বিখণ্ডিত করার সুযোগ তারা লাভ করেছে। ওদিকে এবছর দিল্লির রাজপথে ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে পুরোভাগে ছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা। বাংলাদেশের 122 জনের একটি কন্টিনজেন্ট ভারতে 26শে জানুয়ারির সেই প্যারেডে অংশ নেয়। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠধ্বনি গানের তালে তালে অর্কেস্ট্রাও বাজিয়ে শোনায় সে দেশের সামরিক ব্যান্ড। ভারতের সেনাবাহিনী সূত্র বলছে 71-এর মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তি উপলক্ষে সমগ্র ভারত এবছর যে স্বর্ণিম বিজয় জয়ন্তী উদযাপন করছে, সে উপলক্ষেই এবার প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশকে এই বিশেষ সম্মান অর্পণ করা হয়েছে। প্রতিবেদনটি শুনলেন। এখন রয়েছে ইরান ভ্রমণ। ইরান ভ্রমণ। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহেল আহমেদ ও আমি গাজী আব্দুর রশিদ। বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান, এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা ইরানের দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক প্রদেশ হরমুজগানের বিখ্যাত শহর বন্দর আব্বাসের পাশে অবস্থিত দ্বীপাঞ্চলীয় পর্যটন শহর কেশ থেকে হরমুজগান প্রদেশেরই আরেকটি দ্বীপ কিসে গিয়েছিলাম। আধুনিক নির্মাণ শৈলীময় চমৎকার এই পর্যটন দ্বীপে ঘুরে বেড়াতে নিশ্চয়ই মন্দ লাগেনি আপনাদের, তবে বাস্তবে ভ্রমণ করার মজাই আলাদা। পার্সিয়ান উপসাগরের মুক্ত হিসেবে পরিচিত কিশ দ্বীপ একটি প্রবাল দ্বীপ। পারস্য উপসাগরের অন্যতম আকর্ষণীয় দ্বীপ এটি। এখানকার প্রশান্ত সমুদ্র সৈকত, প্রবাল, ঝিকমিকে বালুকণা, স্বচ্ছ জল এবং নীলাভ ও সবুজ রঙের স্বচ্ছ সমুদ্র সহ বিচিত্র রঙিন আলংকারিক মাছ দেখে রসিক মনের সৌন্দর্য পিয়াসী চেতনা মেটানো যাবে সহজেই। বাণিজ্যিক কেন্দ্র, আন্তর্জাতিক মানের বাজার বা শপিং সেন্টার, পর্যটক সেবার যাবতীয় সুযোগ সুবিধা, মানে থাকার ব্যবস্থার জন্য রয়েছে 5 তারা হোটেল, মোটেল এবং আধুনিক ও উন্নত মানের ভিলা ইত্যাদি। পর্যটন আকর্ষণীয় সুন্দর সুন্দর স্থান এবং নীল সাগরের সুন্দর দৃশ্যের কারণে কিশ দ্বীপ দক্ষিণ ইরানের সর্বাধিক গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। এই কিশকে দক্ষিণ পশ্চিম এশিয়ার 4র্থ পর্যটন কেন্দ্রের মর্যাদায় অভিষিক্ত করেছে পর্যটন সংস্থা
চলুন আজও আমরা এই দ্বীপটির সঙ্গে আরেকটু পরিচিত হবার চেষ্টা করি। প্রশ্ন বা কৌতূহল জাগতে পারে যে এই দ্বীপে এত বেশি পর্যটকের আনাগোনা কেন। জবাবটা আমরা আগেও খানিকটা দিয়েছি, আজও দিচ্ছি, কারণ এই তথ্যটি অনেকেরই কাজে লাগতে পারে। সেটা হলো সকল বিদেশি নাগরিকের জন্য এই দ্বীপে প্রবেশ ভিসা নেয়ার দরকার পড়ে না। সুন্দর এই কিস দ্বীপ ভ্রমণে তেমন কোনো জটিলতা ভোগ করতে হয় না পর্যটকদের। যারা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বিভিন্ন দেশ ভ্রমণ করেন তাদের জন্য এই তথ্যটিও কাজে লাগতে পারে। এখান থেকে ইরানের বিখ্যাত বন্দর আব্বাসের দূরত্ব 300 কিলোমিটার আর কেশ দ্বীপের দূরত্ব 225 কিলোমিটার। সুতরাং যারা ব্যবসায়িক উদ্দেশ্যে কিসে যেতে চায় তাদের জন্য এই দুটি বাণিজ্যিক বন্দর খুবই গুরুত্বপূর্ণ। কিসের এক বিষয় হলো এখানকার অসম্ভব সুন্দর সমুদ্র সৈকত। কিসের বালুকাময় সমুদ্র সৈকতের ঝিকমিকে আঁচল যেন প্রবাল দিয়ে তৈরি করা হয়েছে। বালুকার রেণুতে রোদের রৌপ্যময় ঝলক এমন এক বিস্ময়কর দৃশ্যের অবতারণা করে যে এক কথায় এ এক অনন্য সৌন্দর্য। এখানকার পরিষ্কার নীল জলের স্বচ্ছতার কারণে সমুদ্রের কয়েক মিটার গভীরের দৃশ্য দেখতে পাওয়া যায়, যার কারণে কিসের সমুদ্রকে প্রাকৃতিক অ্যাকোয়ারিয়ামের মতো মনে হয়। পরিবেশবিদরা এই বৈশিষ্ট্যের জন্য বলে থাকেন যে দ্বীপের চারপাশে বিদ্যমান প্রবালের উপস্থিতির কারণেই এখানকার সৈকতের পানি এতটা স্বচ্ছ। পরিবেশবিদদের বিশ্বাস প্রবালগুলো প্রাকৃতিকভাবে জলকে বিশুদ্ধ করে, যার ফলে এই দ্বীপের তীর মানে উপকূল এতটা সুন্দর। আসরের এ পর্যায়ে ছোট্ট একটু মিউজিক বিরতি নিচ্ছি। বিরতির পর আপনাদের সঙ্গ পাবার ইচ্ছে রইল। শ্রোতা বন্ধুরা, বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরান ভ্রমণ অনুষ্ঠানের আজকের আয়োজনে। কিস দ্বীপ নিয়ে কথা হচ্ছিল। আয়তনের দিক থেকে এই দ্বীপটি বিশ্বের বিস্তৃত সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি। ভ্রমণকারীরা সৈকতের ভিড় কোলাহল থেকে দূরে নীল সমুদ্রের এই বিস্তীর্ণ সৈকতে প্রশান্তির নিঃশ্বাস নিতে পারেন। সৈকতের রাস্তা এবং মহাসড়কগুলো খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। রাস্তার দুই পাশে সুশোভিত খেজুর গাছের সারি আর বিচিত্র বর্ণিল ফুল দ্বীপটির সৌন্দর্য ও আকর্ষণ ব্যাপক বাড়িয়ে দিয়েছে। এখানে বলাটা বোধ হয় অসমীচীন হবে না যে এই কিস দ্বীপটি পারস্য উপসাগরীয় উপকূলের সবচেয়ে সবুজ এলাকা। গত 2 দশকে কিস দ্বীপের উপকূলে 10,000 হেক্টরেরও বেশি জায়গা জুড়ে বিচিত্র গাছ লাগিয়ে বনাঞ্চল গড়ে তোলা হয়েছে। কিসের উপকূলীয় এই বনাঞ্চলে যেসব প্রজাতির গাছ লাগানো হয়েছে তার মধ্যে প্রধানত রয়েছে লোর মানে বুনো ডুমুরের মতো গাছ। তবে গাছের নিচের অংশ কিছু অশ্বত্থ গাছের মতো। এছাড়াও রয়েছে কুনার, পার্সিয়ান এবং পাকিস্তানি কোহুর গাছ। এই গাছটির ইংরেজি নাম জান্ড আর বৈজ্ঞানিক পরিচয় হল প্রোসোপিস সেনেরারিয়া। রয়েছে বাবলা গাছ, ইউক্যালিপটাস গাছ এবং খেজুর গাছ সহ আরো বহু প্রজাতির গাছ। তবে লোর মানে বুনো ডুমুরের মতো প্রজাতির গাছ এখানে সবচেয়ে আকর্ষণীয় এবং প্রসিদ্ধ। অশ্বত্থ গাছের মতো এই গাছের ঝুলে থাকা শেকড়, গাছের পুরনো বাকল, এই গাছের পাতা ইত্যাদি অন্যান্য গাছ থেকে লোর গাছকে আলাদা মর্যাদা ও দৃষ্টি আকর্ষণীয় করে তুলেছে। আসরের এ পর্যায়েও আবারও ছোট্ট একটু মিউজিক বিরতি নিচ্ছি। বিরতির পরও আপনাদের সঙ্গ পাবার ইচ্ছে রইল।
শ্রোতা বন্ধুরা, বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরান ভ্রমণ অনুষ্ঠানের আজকের আয়োজনে। লোর গাছের অনন্য বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলছিলাম বিরতির আগে। মজার ব্যাপার হলো এই গাছের শেকড় এমন ভাবে বৃদ্ধি পায় যে মাটির উপর ছাতার মতো এগুলো ছায়া বিস্তার করে। লোর গাছ দীর্ঘায়ু হয়, কয়েকশো বছর বেঁচে থাকে এই গাছ। কিসে বহু প্রজাতির জীবজন্তুর নিরাপদ বসবাস লক্ষণীয়। সবচেয়ে বেশি যে প্রাণীটি এখানে চোখে পড়বে তা হল ইরানি হরিণ। কিস দ্বীপের আশেপাশের জলে বিভিন্ন ধরনের খাবারের মাছ এবং সুন্দর ও বিচিত্র বর্ণময় একুরিয়ামের মাছ, প্রবাল, ঝিনুক, ডলফিন, কচ্ছপ ইত্যাদি পাওয়া যায়। দ্বীপের এইসব স্মৃতি সৌন্দর্য একদিকে যেমন অনন্য প্রাকৃতিক আকর্ষণ, তেমনি পর্যটকরাও এগুলো দেখে আনন্দ বোধ করেন। পর্যটকদের আকর্ষণ করার মতো আরো বহু বিষয় রয়েছে এই দ্বীপে। সময়ের অভাবে সেসব সম্পর্কে আজ আর কথা বলা গেল না। পরবর্তী আসরে ইনশাআল্লাহ আরো কিছু কথা বলার চেষ্টা করব যারা দীর্ঘ সময় ধরে রেডিও তেহরানের ট্রাভেল এন্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের সঙ্গে ছিলেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে। অনুষ্ঠানের এই পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা। কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, 30 জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ফের বেড়েছে চালের দাম, দৈনিক ইত্তেফাক। সন্তান সহ কারাগারে সেই নীলুফার ঋণ শোধ করল বাংলাদেশ ব্যাংক। যুগান্তর। এইচএসসির ফল প্রকাশ, সবাই পাস, মানব জমিন। এইচএসসির ফল নিয়ে সমালোচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর, দৈনিক সমকাল। টেকনাফে 13 কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক 2, বাংলাদেশ প্রতিদিন। অপরাজনীতির ফল পাপুল, বিব্রত রাজনীতিকরা চান ব্যবস্থা, কালের কণ্ঠ। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। অহিংস পথে আন্দোলন, গান্ধীর মৃত্যুবার্ষিকীতে দিল্লি সীমানায় অনশনে বসলেন কৃষকরা। আনন্দবাজার পত্রিকা। তলোয়ার নিয়ে হামলা, সিংঘুর সীমান্তে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার 44, দৈনিক আজকাল। ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কর্মসূচি শুভেন্দুর গড়ে, সংবাদ প্রতিদিন। শিরোনামের পরে এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কলরোয়ায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন, সাংবাদিক লাঞ্ছিত। এছাড়া ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভা নির্বাচনে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে 3 চেয়ারম্যান সহ 4 জন আটক। কে বলবেন আপনি? আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে পৌরসভা নির্বাচন হচ্ছে। আজকে সম্ভবত 62টি পৌরসভাতে নির্বাচন হচ্ছে। তার মধ্যে আপনি যে 2টি জায়গার কথা উল্লেখ করলেন, সে 2টি জায়গায় যে সহিংসতার সংঘর্ষ বা সংঘাত হয়েছে, যে অনিয়ম অন্যায় হচ্ছে, সেগুলো আমি মনে করি প্রকাশিত খবরের একটি অংশ বিশেষ। আমরা প্রায় মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় নির্বাচন হচ্ছে এবং বিএনপি প্রার্থী ভোট বর্জন করছেন। আবার এই যে ব্যালট বাক্স ছিনতাইয়ের যে ব্যাপারগুলো, এগুলো তো যাদের শক্তি বেশি, ক্ষমতা বেশি, তাদের পক্ষেই সম্ভব। এখন এই রাষ্ট্রের শক্তি কাদের তা তো সবসময় পরিষ্কার। সাধারণত ক্ষমতা বলয়ের কাছে যারা, তারাই শক্তিধর। আবার যে ভোট বর্জনের যে ঘটনা, এই ভোট বর্জন তো আর এমনি এমনি কেউ করে না।
অনেক টাকা পয়সা খরচ করে তারপরে নির্বাচনী প্রক্রিয়ার একটা লম্বা সময় পার করে এসে চূড়ান্ত দিনে যেদিন ভোট গ্রহণ হচ্ছে সেদিন ওই প্রার্থী ভোট বর্জন করছেন। এই ভোট বর্জন তো এমনি এমনি করে, কেন করে এবং কেন সেই বর্জনের ঘটনা ঘটছে এর সুষ্ঠু তদন্ত হয় না, বরং নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হবে বা হয় যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, নির্বাচনে কোনো সহিংসতা হয়নি, অত্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন। তো শান্তিপূর্ণ নির্বাচন হলে কি কোনো ব্যক্তি নির্বাচন বর্জন করে? জয় পরাজয় থাকে, কিন্তু নির্বাচন বর্জন করা আর জয় পরাজয় এ তো ভিন্ন জিনিস। তো সামগ্রিকভাবে আমি যে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা এখন দারুণভাবে প্রশ্নের মুখে। এটি আমার কথা নয়, এটি বহু পর্যায় থেকে বহু মহল থেকে এই বক্তব্য এসেছে যে নির্বাচনী কাঠামো নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করেছে ইতালি। এর আগে মার্কিন সরকার দেশ দুটির কাছে অস্ত্র বিক্রি স্থগিত করেছে। কিভাবে দেখছেন ঘটনাগুলোকে? জি, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে আমেরিকা অস্ত্র বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষিদ্ধ বলতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে সমস্ত অস্ত্র বিক্রির ব্যাপারে চুক্তি করেছিল সেই সমস্ত চুক্তিগুলো স্থগিত করা হয়েছে। এই চুক্তি বাস্তবায়ন করা হবে কিনা সেগুলো পর্যালোচনা করবে বাইডেন প্রশাসন, তারপরে নতুন করে সিদ্ধান্ত হবে। তো আপাতত যে স্থগিত করার ঘটনা সেটিও একটি ইতিবাচক দিক। পাশাপাশি ইতালি আজকে যে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করেছে এটিও একটি বড় ঘটনা। আমরা সবসময় জানি যে পাশ্চাত্যের দেশগুলো পারস্য উপসাগরীয় তেল সমৃদ্ধ আরব দেশগুলোর অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। সেই ঘনিষ্ঠ মিত্ররা সাধারণত সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এদের বিরুদ্ধে এই রকমের কোনো কঠোর সিদ্ধান্ত যায় না। যখন এই রকমের কঠোর সিদ্ধান্তে যাচ্ছে তখন তার পেছনের কারণগুলো এবং ব্যাকগ্রাউন্ড আমাদের খুঁজে দেখা দরকার। বাইডেন ইয়েমেন যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ দেশ ইতালি যখন আজকে এই সিদ্ধান্ত নিয়েছে, এখন প্রশ্ন এসে যাচ্ছে যে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি বা অন্যরা কি করবে। এখানে আসলে ইয়েমেনের সৌদি আরব যে মানবাধিকার লঙ্ঘন করেছে, মানবতা পদদলিত করেছে, এটি তো পরিষ্কার। পাশ্চাত্যের দেশগুলো মানবতার কথা বলে কিন্তু সৌদি আরবের এই আগ্রাসনের পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছে। এটি আসলে প্রচন্ড ভাবে দ্বিমুখী নীতি। এই দ্বিমুখী নীতি থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। আমেরিকা এসেছে, ইতালিও বের হয়ে এসেছে, অন্যদেরকেও একই পথ অনুসরণ করা উচিত বলে আমি মনে করি। তা না হলে অবশ্যই তারা মানবতা বিরোধী অপরাধী দেশ হিসেবে চিহ্নিত হবে। তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। অহিংস পথে আন্দোলন, গান্ধীর মৃত্যুবার্ষিকীতে দিল্লির সীমানায় অনশনে বসলেন কৃষকরা। দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, মহাত্মা গান্ধীর ৭৩তম মৃত্যু দিবসের দিনভর অনশন রেখে সদ ভাবনা দিবস পালন করবেন দিল্লির সীমানায় আন্দোলনরত কৃষকরা। হরিয়ানা ও পাঞ্জাব থেকে আরও কৃষক আন্দোলনে যোগ দেবেন বলেও দাবি করেছেন তারা। ২ মাস ধরে আন্দোলনের পর লালকেল্লায় হিংসার ঘটনায় কিছুটা দাগ লেগেছিল আন্দোলনের গায়ে। তা ঝেড়ে ফেলে গান্ধীর দেখানো পথে শান্তিপূর্ণ আন্দোলনকে হাতিয়ার করার চেষ্টা করছেন কৃষক নেতারা। প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিল বেরোনোর পর থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে। সরকার শান্তিপূর্ণ আন্দোলনকে নষ্ট করতে চাইছে, এ অভিযোগও করেছেন নেতারা। তাই দিল্লির বুকে আরও কৃষক যোগ দিলেই আন্দোলনের শক্তি বাড়বে বলে দাবি করছে কৃষক সংগঠনগুলো। তলোয়ার নিয়ে হামলা, সিংঘু সীমান্তে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৪৪। দৈনিক আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, শুক্রবার সিংঘুতে কৃষকদের সঙ্গে স্থানীয় মানুষের সংঘর্ষ চলাকালীন তলোয়ার নিয়ে পুলিশের উপর হামলা চালাতে দেখা গিয়েছিল এক ব্যক্তিকে। ঘটনার পরেই ওই ব্যক্তি সহ ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সিংঘু সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একদিকে যখন কৃষকরা নিজেদের অবস্থান থেকে সরে আসতে নারাজ ছিলেন, তখন পুলিশও কড়া পদক্ষেপ গ্রহণ করে। দিল্লি উত্তরপ্রদেশ সীমান্তের গাজীপুরে কৃষকদের আন্দোলন প্রত্যাহার করে নেয়ার হুঁশিয়ারি দিয়েছিল প্রশাসন। এই নির্দেশের প্রতিবাদে দিল্লি
মেরঠ এক্সপ্রেসওয়েতে ধর্ণা শুরু করেন কৃষকরা। তা নিয়েও পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। কথাবার্তা অনুষ্ঠানটি ছিলেন প্রান্তিক আয়োজনে। এখন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন এবং আমি নাসির মাহমুদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরাকি শহরগুলো লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সম্পর্কে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই কি বক্তব্য দিয়েছিলেন তা নিয়ে কথা বলেছি। আজ আমরা ইরাকের প্রতি পশ্চিমা দেশগুলোর অস্ত্র সাহায্য অব্যাহত থাকার পাশাপাশি পারস্য উপসাগরে যুদ্ধ ছড়িয়ে পড়া সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। ইরানের আবাসিক এলাকায় ইরাকের সাদ্দাম বাহিনীর বর্বরোচিত হামলায় নারী ও শিশু নির্বিশেষে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে ইরানের কোন কোন মহল থেকে ইরাকেও একই ধরনের পাল্টা হামলা চালানোর দাবি জানানো হয়। কিন্তু ইসলামী ইরানের মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, ইরাকি জনগণ এমনিতেই সাদ্দামের নির্যাতনের দুঃসহ জীবন কাটাচ্ছে, কাজেই সাদ্দাম সরকারের হামলার প্রতিশোধ ইরাকি জনগণের কাছ থেকে নেওয়া ঠিক হবে না। তিনি ইসলামের সুমহান শিক্ষা তুলে ধরে বলেন, আগ্রাসন প্রতিহত করার সময়ও কাপুরুষোচিত আচরণ করা যাবে না। যুদ্ধের এ পর্যায়ে ইরাকের আগ্রাসী সরকার ইরানের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার চেষ্টা চালায়। ইরাকি সেনারা ইরানের তেল ট্যাঙ্কারগুলোর পাশাপাশি পারস্য উপসাগরে অবস্থিত ইরানের তেল ভাণ্ডার ও সমুদ্র বন্দরগুলোর উপর হামলা চালাতে শুরু করে। এসব হামলা নিখুঁতভাবে পরিচালনা করার জন্য ফ্রান্স সরকার বাগদাদকে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা করে। প্যারিস 1983 সালের অক্টোবর মাসে পাইলট সহ 5টি সুপার এটেন্ডার্ড যুদ্ধবিমান বাগদাদের হাতে তুলে দেয়। ফ্রান্সের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ক্লোদ চেসন জঙ্গি বিমান হস্তান্তর সম্পর্কে পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে বলেন, ইরান ইরাক যুদ্ধে ভারসাম্য ফিরিয়ে আনার লক্ষ্যে প্যারিস সে সময় এই কাজ করেছিল। ফরাসি যুদ্ধ বিমানগুলো হাতে পাওয়ার পর পারস্য উপসাগরে ইরানি বাণিজ্যিক জাহাজগুলোর উপর ইরাকের হামলা চালাতে সুবিধা হয়। এভাবে যুদ্ধের শুরু থেকেই ইরাকের সাদ্দাম সরকারকে নানাভাবে সহযোগিতা করে আসছিল ফ্রান্স। এর পাশাপাশি ফ্রান্স ইরানের ইসলামী সরকার বিরোধী সন্ত্রাসী মুনাফিকিন গোষ্ঠীর সদস্যদেরকে আশ্রয় দেয় এবং তাদেরকে ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য ইরাকে পাঠানোর ব্যবস্থা করে। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ফ্রান্সে মুনাফিকিন গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার প্রতিক্রিয়ায় 1983 সালের 20 নভেম্বর এক ভাষণে বলেন, ফরাসি জাতির জেনে রাখা উচিত, তারা তাদের অতীত ইতিহাস নিয়ে যত গর্বই করুক, বর্তমান ফ্রাঁসোয়া মিত্তেরাঁ সরকার তাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। তাদের উচিত এখনই এই সরকারকে ক্ষমতাচ্যুত করার ব্যবস্থা করা। ইরাকি বাহিনী ফ্রান্সের জঙ্গি বিমান দিয়ে ইরানের তেল ট্যাঙ্কার ও সমুদ্র বন্দরগুলোতে হামলা চালাতে থাকে।
এর ফলে ধ্বংসপ্রাপ্ত তেল ট্যাঙ্কার থেকে সাগরে তেল ছড়িয়ে পড়ে এবং পরিবেশের ক্ষতি হয়। রাজধানী তেহরান, আবাদান, সিরাজ ও কেরমানশাহে অবস্থিত ইরানি তেল শোধনাগারগুলোতে ইরাকের বিমান হামলার ফলে এসব কেন্দ্রের ব্যাপক ক্ষতি হয় এবং ইরানের তেলজাত পণ্য উৎপাদন অর্ধেকের নিচে নেমে আসে। যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ দিন দিন বাড়তে থাকে। 1983 সালের 16 জানুয়ারি ইরানের তৎকালীন প্রধানমন্ত্রীর এক প্রতিবেদন থেকে জানা যায়, ইরানের তেল স্থাপনাগুলোতে ইরাকি হামলা ও তেল রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় ইরান তখন পর্যন্ত $5,600 কোটি সমপরিমাণ অর্থের ক্ষতির সম্মুখীন হয়েছিল। ইরানের তেল রপ্তানির প্রধান বন্দর খার্কের উপর যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত ইরাকি বাহিনী ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যায়। এর প্রতিক্রিয়ায় ইরান ওই বন্দরে নিজের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে। ফলে ইরাকি বিমান হামলা অনেকাংশে প্রতিহত করা সম্ভব হয়। আগ্রাসী সাদ্দাম বাহিনীর হামলা সত্ত্বেও যুদ্ধের 8 বছরে খার্ক বন্দর থেকে ইরানের তেল রপ্তানি কখনোই বন্ধ হয়নি। সে সময় ইরান ঘোষণা করে দেশটি মধ্যপ্রাচ্য সহ পারস্য উপসাগরে শান্তি স্থাপনের পক্ষপাতী। কিন্তু যদি বলপূর্বক ইরানের তেল রপ্তানি আটকে দেওয়া হয়, তাহলে তেহরান হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরীয় কোন দেশে তেল রপ্তানি করতে দেবে না। ইরানের এই হুমকির ব্যাপারে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জাপানের পররাষ্ট্রমন্ত্রী 1983 সালের 7 আগস্ট তেহরান সফরে এসে ইরানের সংসদ স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান। ইরান জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে দেয়, তেহরান যুদ্ধ বন্ধ করতে রাজি আছে, তবে সেজন্য ইরানের শর্তাবলী মেনে নিতে হবে। এ সময় জাপান ইরাককে যে $200 কোটি ঋণ দিচ্ছিল, তেহরান তা বাগদাদকে না দিতে টোকিওর প্রতি আহ্বান জানায়। কিন্তু জাপান দাবি করে এই অর্থ যুদ্ধের কাজে ব্যয় হবে না বলে দিতে কোনো বাধা নেই। এভাবে যুদ্ধের সময় জাপানও ইরাকের আগ্রাসী সরকারকে অর্থের চালান দিয়ে কার্যত বাগদাদকে যুদ্ধ করতে সাহায্য করে। যুদ্ধের ময়দানে ইরানের হাতে ইরাক কোণঠাসা হয়ে পড়লে সাদ্দামের সহযোগীরা সরাসরি তেহরানের মোকাবিলায় নেমে পড়ে। পারস্য উপসাগরীয় শেখ শাসিত দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইরাককে সহযোগিতা করার জন্য এই অঞ্চলে সেনা পাঠাতে আমেরিকাকে অনুরোধ জানায়। মার্কিন সরকার এই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করে এবং পেন্টাগন পারস্য উপসাগরে নিজের স্বার্থ রক্ষার লক্ষ্যে একটি পরিকল্পনা তৈরি করে। পরিকল্পনা অনুযায়ী র্যাপিড রিঅ্যাকশন ফোর্স নামের একটি বাহিনী গঠন করা হয়। আমেরিকা 2000 মেরিন সেনার একটি বাহিনীকে লেবানন থেকে ভারত মহাসাগর হয়ে পারস্য উপসাগরে পাঠায়। সেই সঙ্গে 1983 সালের অক্টোবরে মার্কিন বিমানবাহী রণতরী রেঞ্জার সহ আরও 6টি যুদ্ধজাহাজকে ভারত মহাসাগরে পাঠানো হয়। ইরানের আবাসিক এলাকা ও পারস্য উপসাগরে সেদেশের তেল ট্যাঙ্কারগুলোর উপর ইরাকি হামলা বেড়ে গেলে জাতিসংঘের তৎকালীন মহাসচিব পেরেজ ডে কুয়েলার ইরান ও ইরাকে একটি তদন্তকারী দল পাঠান। এই প্রতিনিধি দল ইরাকি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের বেসামরিক স্থাপনা ও আবাসিক ভবনের ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করে। ওই প্রতিবেদনের ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 540 নম্বর প্রস্তাব অনুমোদন করে। জায়ারে, টোগো এবং গায়ানার পক্ষ থেকে এই প্রস্তাবের খসড়া তৈরি করা হয় এবং 1963 সালের 31 অক্টোবর নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি অনুমোদিত হয়। প্রস্তাবের পক্ষে 12 ভোট পড়ে এবং মাল্টা, পাকিস্তান ও নিকারাগুয়া এতে ভোটদানে বিরত থাকে। ইরাক ইরান যুদ্ধ সম্পর্কে এটি ছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চতুর্থ প্রস্তাব, যাতে প্রথমবারের মতো যুদ্ধে দায়ী পক্ষকে চিহ্নিত করার আশ্বাস দেয়া হয়। সেই সঙ্গে ইরান ও ইরাকের সঙ্গে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানানো হয়। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা পারস্য উপসাগর কেন্দ্রিক যুদ্ধ নিয়ে আরো আলোচনা করব। সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
সবশেষে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ব্রিটিশ প্রজাতির করোনা ভাইরাসের বিরুদ্ধেও ইরানি ভ্যাকসিন কার্যকর, জানিয়েছেন উৎপাদনকারী দলের প্রধান। সৌদি আরব ও আমিরাতের কাছে এবার অস্ত্র বিক্রি নিষিদ্ধ করল ইতালি, স্বাগত জানিয়েছে হুতি আনসারুল্লাহ আন্দোলন। বাংলাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল প্রকাশ, সমালোচনা না করতে প্রধানমন্ত্রীর আহ্বান। এবং ভারতে নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলন মোকাবেলা করতে 3 সীমান্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ। এবার আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম, রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767 তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান।